বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে জৈব রসায়নের কতিপয় গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ব্যাখ্যাসহ তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আসো সেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো আমরা একটু ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি বোর্ডে দেখো লিখে রেখেছি ব্যাখ্যাসহ জৈব রসায়নের কতিপয় গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এখানে টোটাল 6টি অবজেক্টিভ আছে। এই 6টি অবজেক্টিভ সম্পর্কে আমি তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব। তো আমাদের প্রথম অবজেক্টিভটি দেখো, গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন রয়েছে? এখন গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন রয়েছে। যদি তুমি না বুঝে পড়ো তাহলে মনে থাকবে না, কিন্তু তুমি যদি এটাকে বের করতে জানো তাহলে খুব সহজেই তোমার মনে থাকবে যে 4টা কাইরাল কার্বন রয়েছে। তো প্রথমে আমাদেরকে জানতে হয় কাইরাল কার্বন কি। যদি কোনো জৈব যৌগের অণুতে একটি কার্বন পরমাণুর 4টি যোজনী 4টি ভিন্ন পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তখন ওই কার্বন পরমাণুটাকে বলা হয় কাইরাল কার্বন। তোমরা সেটা জানো। এখন আমরা যখন গ্লুকোজের গাঠনিক সংকেতটা লিখব তখন দেখতে পাবো সেখানে 4টি কার্বন পরমাণুর এরূপ অবস্থা রয়েছে, অর্থাৎ 4টি কার্বন পরমাণু পৃথকভাবে 4টি ভিন্ন পরমাণু বা মূলকের সাথে যুক্ত রয়েছে। আসো আমরা সেটা একটু দেখতে চেষ্টা করি। দেখো গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন রয়েছে? অ্যান্সার হচ্ছে 4টি। অ্যান্সার হবে 4টি। এখন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো গ্লুকোজ হচ্ছে C6H12O6, এটা গ্লুকোজ। এটা কিন্তু ফ্রুক্টোজও। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি এটার চাকরিক গঠনটা লিখো তাহলে 4টি কাইরাল কার্বন বের করাটা তোমার জন্য কনফিউশন তৈরি হতে পারে। তাই 4টি কাইরাল কার্বন বের করাটা সহজ হয় যদি তার মুক্ত শিকল কাঠামোটা আমরা লিখি। আসো আমরা সেই মুক্ত শিকল কাঠামোটা লিখব। এই গ্লুকোজ হচ্ছে একটি অ্যালডিহাইড। দেখো আমি 6টি কার্বন পরমাণু লিখব। ছয়টি কার্বন পরমাণু 1 2 3 4 5, 1 2 3 4 5, এরপরে 6 নাম্বারটার মধ্যে CHO অ্যালডিহাইড, CHO। এখন দেখো আমি এইখানে একটি OH দেব, OH, আর এইখানে দেব একটি H। ঠিক এমনিভাবে এখানে দেব একটি OH, এইখানে দেব একটি H। দেখো এখানে দেব একটি OH আর এইখানে দেব একটি H। ঠিক এমনিভাবে এখানে একটি দেব OH, এখানে দেব একটি H, আর এই জায়গায় দেব একটি OH। তার সাথে হচ্ছে CH2OH। এটা গ্লুকোজ। আচ্ছা, এটা যে গ্লুকোজ তার প্রমাণটা দেখো। টোটাল 6টা কার্বন পরমাণু, 1 2 3 4 5 6, তাহলে C6। আবার H12 হাইড্রোজেন 12টা হচ্ছে কিনা দেখো। এখানে 4টা হাইড্রোজেন, 5 6 7 8 9 10 11, আর এখানকার একটি হাইড্রোজেন 12, তাহলে H12। এবার O6 মানে অক্সিজেন 6টা হয় কিনা দেখো। এখানে একটা অক্সিজেন, এখানে 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6, একদম গাঠনিক সংকেত আকারে লেখা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাবো, দেখো এই কার্বনটির মধ্যে তার যোজনী 4, 1 2 3 4। দেখো এই কার্বনটি একটি অ্যালডিহাইড মূলকের সাথে যুক্ত, CHO, একটি হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত, একটি হাইড্রোজেনের সাথে যুক্ত। আর সবটাকে যদি একটা ধরো তাহলে এটা ভিন্ন রকম, এই সবটা একটা, তাহলে এটা ভিন্ন রকম। তাহলে 4টা ভিন্ন রকম হচ্ছে, এইটা সবটা একটা ভিন্ন রকম, OH একটি ভিন্ন রকম, CHO একটা ভিন্ন রকম, H একটি ভিন্ন রকম। তাহলে এটা কিন্তু একটা কাইরাল কার্বন। এরপরে দেখো এই কার্বনটাও কাইরাল কার্বন। কেন? OH H, এইটা দেখো ভিন্ন একটা মূলক, এইদিকে দেখো ভিন্ন মূলক, কারণ এখানে C এর সাথে H OH এবং CHO সবটা একটা, এদিকে এই সবটা একটা। তাহলে এই কার্বনটাও কিন্তু কাইরাল কার্বন। দেখো OH H এই সবটা একটা মূলক, এদিকে আরেকটা মূলক। এরপর দেখো এই কার্বনটাও কিন্তু কাইরাল কার্বন, OH H এইটুকু একটা, আর এদিকে বাকি সবটা একটা। তাহলে কাইরাল কার্বন হচ্ছে কয়টা? আমি স্টার চিহ্ন দিচ্ছি। কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় 1টা 2টা
3টা 4টা, এই 4টা কাইরাল কার্বন। এটা কিন্তু কাইরাল কার্বন না। কেন? কারণ এই কার্বনটির সাথে 2টি হাইড্রোজেন যুক্ত রয়েছে। তো 2টি হাইড্রোজেন যদি যুক্ত হয়, 2টি তো একরকম, তাহলে হবে না কাইরাল কার্বন। আর এই কার্বনটির সাথে অক্সিজেন ডাবল বন্ডে যুক্ত আছে। তাহলে 4টা কার্বন বা 4টা কার্বনের 4টা দুজনই পৃথকভাবে 4টা পরমাণু বা 4টা মূলকের সাথে যুক্ত থাকতে হবে, ডাবল বন্ডে যুক্ত থাকলে হবে না। তো এই কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ডে যুক্ত আছে, এই জন্য এই কার্বন বাদ। এই কার্বন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত, অর্থাৎ একই রকম 2টা পরমাণুর সাথে যুক্ত, এই জন্য এই কার্বন বাদ। তাহলে মাঝখানে বাকি আছে এই 4টা কার্বন। এই 4টা কার্বনের কারণে দেখা যায় যে গ্লুকোজের মধ্যে 4টি কাইরাল কার্বন রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই জন্য এই 1 2 3 4। তাহলে গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন রয়েছে? 4টি। গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন রয়েছে। তাহলে এটা আমরা মুছে ফেলবো। গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন রয়েছে। 1 নাম্বার মুছে ফেললাম। 1 নাম্বার যেহেতু বুঝতে পেরেছ, 4টি কাইরাল কার্বন রয়েছে। গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন রয়েছে। আমরা 1 নাম্বার শেষ করে ফেললাম। এই আর কিভাবে আছে সেটা তোমরা অবশ্যই দেখেছ। মুছে ফেললাম। আমরা এই অংশটুকু রাখবো বোঝানোর জন্য, এক একটি অবজেক্টিভ বুঝাবো এই জায়গাটাতে। আসো এবার 2 নাম্বার অবজেক্টিভ, যেটা 2 নাম্বার অবজেক্টিভ হচ্ছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম। তোমরা জানো কার্বন যখন ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় তখন সেই কার্বনটাকে কার্বনিয়াম আয়ন বলা হয়। এখন এই যে কার্বন ধনাত্মক, এখানে একটা কার্বন ধনাত্মক, এই যে কার্বন ধনাত্মক, এটা কার্বন ধনাত্মক, এটা হচ্ছে টারশিয়ারি কার্বনিয়াম আয়ন, এটা সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন, এটা প্রাইমারি কার্বনিয়াম আয়ন, এটা মিথাইল কার্বনিয়াম আয়ন। যে ধনাত্মক কার্বনে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাকে বলা হয় টারশিয়ারি কার্বনিয়াম আয়ন। যেমন এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইটাকে দেখাচ্ছি এদিকে একটু। এই যে কার্বনটা প্লাস, এইখানে একটি আর, এইখানে একটি আর, এইখানে একটি আর, তাহলে 3টি আর যুক্ত আছে। দেখো এই জন্য R3, CR3, আর কার্বনটার সাথে প্লাস। এটা হচ্ছে টারশিয়ারি। যদি কোনো ধনাত্মক কার্বনের সাথে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এটা টারশিয়ারি হবে। 3-এর উপর ডিগ্রি, টারশিয়ারি। এরপরে আসো, এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটি আর, এখানে একটি আর, এই হচ্ছে কার্বন। তাহলে এই ধনাত্মক কার্বনের সাথে 2টি অ্যালকাইল মূলক যুক্ত আছে, এটা হবে সেকেন্ডারি, এটা হবে সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন, সেকেন্ডারি। এই যে এটা হচ্ছে সেকেন্ডারি, CH, দেখো CHR2, এই যে দেখো CHR2 এবং কার্বন প্লাস, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন। এরপরে দেখো, এরপরে আর এখানে একটা H, এখানে একটি H, এই কার্বন প্লাস। দেখো এই ধনাত্মক কার্বনটির মধ্যে একটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য প্রাইমারি, এটাকে বলা হবে প্রাইমারি কার্বনিয়াম আয়ন। আর যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত না থাকে, 3টাই হাইড্রোজেন যুক্ত থাকে, তখন এটাকে বলা হয় মিথাইল কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন। এই 4টি আয়নের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল হচ্ছে টারশিয়ারি কার্বনিয়াম আয়ন। এখন প্রশ্ন হচ্ছে স্থিতিশীলতাটা কি? আমরা যখন স্টুডেন্টকে পড়াতে যাই তো স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, স্যার স্থিতিশীলতাটা কি? যেমন বিক্রিয়া করার আগে এই যে ধনাত্মক কার্বনটা তৈরি হবে, এই ধনাত্মক কার্বনের সাথে কিন্তু একটা ঋণাত্মক অংশ যুক্ত হবে। তো ঋণাত্মক অংশ যুক্ত হওয়ার আগে তার যে সময়টুকু সে এইভাবে থাকতে পারবে, ওইটাকে বলা হয় স্থায়িত্ব। এখন এই টারশিয়ারি কার্বনিয়াম আয়ন সেকেন্ডারি কার্বনিয়াম আয়নের চেয়ে একটু বেশি সময় ধরে থাকতে পারে। প্রশ্ন জাগে কেন? তার কারণটা শোনো। কার্বন যখন ধনাত্মক হয়ে যায় তখন তার ইলেকট্রনের প্রয়োজন হয়। এখন এই ধনাত্মক কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত আছে। 3টা অ্যালকাইল মূলক ইলেকট্রন পুশ করে, তোমরা জানো ইলেকট্রন বিকর্ষণ করে ধনাত্মক কার্বনের দিকে ইলেকট্রন ফ্লো করে। প্রশ্ন জাগে এটা কেমন? একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। মনে করো তোমার খুব পানি পিপাসা পেয়েছে, এখন তোমার চারপাশে 4টা দেওয়াল আছে, এই দেওয়ালগুলো যদি বরফের দেওয়াল হয়, দেখো তুমি কিন্তু ঠান্ডা অনুভব করবে। তুমি বরফ দেওয়ালের মধ্যে হাত দিবে না, হাত ছাড়াই এমনি যদি দাঁড়িয়ে থাকো, দেখবে দেওয়ালের যে ঠান্ডা ভাবটা, ওই ঠান্ডার প্রভাবেই তুমি কি করবে, তোমার পিপাসাটা কমে যাবে, তোমার পিপাসাটা কমে যাবে। ঠিক তেমনি এই যে কার্বন প্লাস, তার ইলেকট্রন প্রয়োজন। তো এই আর অ্যালকাইল মূলকের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর প্রভাবে এই ধনাত্মক কার্বনের ইলেকট্রনের চাহিদাটা কিছুটা কমে যায়। তাইলে এখন কয়জন এই ধনাত্মক কার্বন প্লাসকে, কয়জন? 3জন এই
ইলেকট্রন ফ্লো করছে, দিচ্ছে, পুশ করছে। এই যে অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলক, এই যে তিনটে দিক থেকে পাচ্ছে, ও দিবে ও দিবে এ দিবে, ফলে এই কার্বন প্লাস বেশি পরিমাণে ইলেকট্রন ঘনত্ব পাবে। এইখানে দুইটাই দিচ্ছে, এই হাইড্রোজেন কিন্তু দিতে পারে না, যেহেতু এই অ্যালকাইলমূলক দুইটা আছে এই ক্ষেত্রেও দিবে, কিন্তু কম পরিমাণে হবে, আগের তুলনায় কম, ফলে তার ইলেকট্রনের প্রতি চাহিদা তার বেশি থেকে যাবে। টারশিয়ারিটা যতটা চাহিদা থাকবে এটার চাহিদা আরও বেশি থাকবে। এইটার ক্ষেত্রে শুধু একটা অ্যালকাইলমূলক দিচ্ছে, একটা অ্যালকাইলমূলক দেওয়ার কারণে ইলেকট্রনের চাহিদা তার আরও বেশি থেকে যাবে। মিথাইল প্লাস অর্থাৎ এটার ক্ষেত্রে কোনো অ্যালকাইলমূলক নাই, তাহলে এই কার্বনের ইলেকট্রন প্রয়োজনীয়তাটা অনেক বেশি থেকে যাবে। যত প্রয়োজন কম হবে সে তত এইভাবে থাকতে পারবে। যেমন দেখো এখানে তিনটে অ্যালকাইলমূলক কার্বনের ইলেকট্রন চাহিদাকে মিটিয়ে দিচ্ছে বলে সে এই কার্বন প্লাস হিসেবে থাকতে পারবে, এইটা সবচেয়ে বেশি সময় থাকতে পারবে। তার চেয়ে এটা একটু কম, এটা আরেকটু কম, এটা আরেকটু কম, তাহলে স্থায়িত্ব বেশি কার? এই যে এইটার। এই জন্য দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কম হচ্ছে টারশিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি, তারপরে মিথাইল প্লাস যেটা আমরা লিখেছি, এটা একটা অ্যান্সার। কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কম। আমি চারটা এলোমেলো লিখিনি, শুদ্ধ অ্যান্সারটা লিখেছি, এটা জানলেই তো পরে আরও এলোমেলো থাকবে, যেটা শুদ্ধ সেটা দিয়ে দেবো। তাহলে দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কম, টারশিয়ারি কার্বনিয়াম আয়ন গ্রেটার দেন সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন গ্রেটার দেন প্রাইমারি কার্বনিয়াম আয়ন গ্রেটার দেন মিথাইল কার্বনিয়াম আয়ন। কীভাবে মনে রাখবো? 321, এভাবে মনে রাখবো 321। কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম হচ্ছে 321, এভাবে মনে রাখবো। দেখো 321 মানে টারশিয়ারি আগে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, তারপরে মিথাইলটা মনে রেখে দেবে। 321 মিথাইল প্লাস। কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কম 321 মিথাইল প্লাস। 321 মনে থাকবে, ফোন নাম্বারের মতো 321, কিংবা একটা সংখ্যা 321, 3 টারশিয়ারি, 2 সেকেন্ডারি, 1 প্রাইমারি, তারপরে মিথাইল প্লাস। তাহলে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম হচ্ছে এই যে এইটা 321 মিথাইল প্লাস, বা টারশিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন গ্রেটার দেন প্রাইমারি কার্বনিয়াম আয়ন গ্রেটার দেন মিথাইল কার্বনিয়াম আয়ন। আমাদের শেষ হলো আমাদের 2 নম্বর অবজেক্টিভ। এবার 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে কার্বন আয়নের স্থায়িত্ব ক্রম। কোনো কার্বন যদি ঋণাত্মক চার্জযুক্ত হয় তখন তাকে কার্বন আয়ন বলা হয়, ঋণাত্মক চার্জযুক্ত হলে কার্বন আয়ন। এখন কার্বন আয়নের স্থায়িত্ব ক্রম কার্বনিয়াম আয়নের উল্টা। তো কার্বনিয়াম আয়ন ছিল 321, 321কে উল্টা করলে হবে 123। দেখো কার্বন আয়নের স্থায়িত্ব ক্রম হচ্ছে 123, এই যে দেখো 123, তার আগে মিথাইল কার্বন আয়ন হবে, মিথাইল কার্বন আয়ন। এখন এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হচ্ছে জাস্ট আমি করব কি, প্লাসগুলাকে মাইনাস করে দেবো। এইখানে দেখো প্লাসগুলাকে আমি মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে কার্বন আয়ন হবে। কার্বন নেগেটিভ হলে তখন কার্বন আয়ন হয়, নেগেটিভ 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 নেগেটিভ। আসো লক্ষ্য করো, এই কার্বন নেগেটিভ, তাকে ইলেকট্রন ঘনত্ব দেওয়ার মতো কেউ যুক্ত নেই, তাহলে ও যেটুকু নেগেটিভ। এই কার্বন নেগেটিভ, কিন্তু ওকে একটা মিথাইলমূলক বা অ্যালকাইলমূলক ইলেকট্রন পুশ করছে, তাহলে তার ইলেকট্রন ঘনত্ব কিন্তু এমনিতে বেড়ে আছে, তার উপর আরেকজন বাড়িয়ে দিচ্ছে। এইখানে 2 জন বাড়িয়ে দিচ্ছে, তাহলে আরও বেড়ে যাচ্ছে। এইখানে 3 জন বাড়িয়ে দিচ্ছে। যখন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তখন সে বিক্রিয়া করার জন্য অনেক বেশি রিয়েক্টিভ হয়ে যায়, ওইভাবে থাকতে পারে না সে। তাহলে ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি হবে সেটা অতিরিক্ত রিয়েক্টিভ হয়ে যাবে এবং তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলবে, ফলে তার স্থায়িত্বটা কম হবে। সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে এই জায়গাটাতে, তাহলে এটার স্থায়িত্ব সবচেয়ে কম। এটার চেয়ে এটার একটু স্থায়িত্ব বেশি, এটার চেয়ে এটা একটু স্থায়িত্ব বেশি, এটার তুলনায় এটার স্থায়িত্ব আরেকটু বেশি। এই জন্য এইটা হবে সবচেয়ে বেশি স্থায়িত্বশীল। দেখো মিথাইল কার্বন আয়ন, তারপরে এটা হচ্ছে প্রাইমারি কার্বন আয়ন, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন আয়ন, এটা হচ্ছে টারশিয়ারি কার্বন আয়ন। অর্থাৎ মিথাইল কার্বন আয়ন গ্রেটার দেন 123। দেখো মিথাইল কার্বন আয়ন এভাবে মনে রাখে, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ মনে রাখার জন্য বলবো মিথাইল কার্বন আয়ন গ্রেটার দেন 123। প্রথম মিথাইল কার্বন আয়ন, এরপরে 123। দেখো 123, এটা হচ্ছে 321, এটাকে উল্টা করলে হবে 123। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব ক্রম হচ্ছে 123, তার আগে থাকবে মিথাইল কার্বন আয়ন। তাহলে আমি আবারও বলছি, কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে হবে 321, এরপরে হবে মিথাইল কার্বনিয়াম আয়ন 321। আর কার্বন আয়নের ক্ষেত্রে হবে মিথাইল কার্বন আয়ন, এরপর হবে 123। এইভাবে মনে রাখবে 123, দেখবে কখনো ভুলবে না।
একটা সিকোয়েন্সের মাধ্যমে মনে রাখলে পরীক্ষা হলে গিয়ে দেখবে কোনো কনফিউশনে পড়বে না। তাহলে আমি আবারও বলে দিচ্ছি শেষবারের মতো, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম হচ্ছে 321, লাস্টে হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন। তাহলে টারশিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি গ্রেটার দেন মিথাইল কার্বনিয়াম আয়ন। আর কার্বনায়নের স্থায়িত্বক্রম হচ্ছে মিথাইল কার্বনায়ন মানে CH3 মাইনাস গ্রেটার দেন 123 মানে 1 2 3, প্রাইমারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন টারশিয়ারি। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নাম্বার 3 নাম্বার শেষ আমাদের 2 3। এবার আমরা চলে যাচ্ছি 4 দেখো, ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম। তোমরা জানো যে সুষম বিভাজনের ফলে কার্বন যদি বিজোড় ইলেকট্রনধারী হয়ে যায়, কোনো বন্ধনের সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বন্ধনটি ভেঙে গিয়ে কার্বনের মধ্যে যদি একটি বিজোড় ইলেকট্রন প্রাপ্ত হয় তখন সেটা ফ্রি রেডিকেল হয়। এই যে কার্বন বিজোড় ইলেকট্রন, তো ফ্রি রেডিকেলের ক্ষেত্রে এরকম জাস্ট এখানে নেগেটিভ বাদ দিয়ে আমরা জাস্ট এরকম করব। দেখো ফ্রি রেডিকেল, এই যে একটা বিজোড় ইলেকট্রন, একটা বিজোড় ইলেকট্রন, একটা বিজোড় ইলেকট্রন, এইটা একটা বিজোড় ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে টারশিয়ারি ফ্রি রেডিকেল, এটা সেকেন্ডারি ফ্রি রেডিকেল, এটা প্রাইমারি ফ্রি রেডিকেল, এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল। মানে কার্বন ফ্রি রেডিকেল হলে তার সাথে 3টা অ্যালকাইল মূলকযুক্ত থাকলে টারশিয়ারি, 2টা অ্যালকাইল মূলকযুক্ত থাকলে সেকেন্ডারি, একটা অ্যালকাইল মূলকযুক্ত থাকলে প্রাইমারি, আর এটার মধ্যে কোনোটাই নাই বলে এটা শুধুমাত্র মিথাইল ফ্রি রেডিকেল। এইটা ফ্রি রেডিকেল স্থায়িত্বক্রম মনে রাখার সহজ উপায় হচ্ছে 321। মিথাইল যে কার্বনিয়াম আয়নের যেটা আমরা পড়েছিলাম, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম সেম। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম হচ্ছে 321, এরপর হচ্ছে মিথাইল প্লাস, আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম হচ্ছে 321 মিথাইল ফ্রি রেডিকেল। দেখো যে 321 মিথাইল ফ্রি রেডিকেল। এই যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম টারশিয়ারি ফ্রি রেডিকেল গ্রেটার দেন সেকেন্ডারি ফ্রি রেডিকেল গ্রেটার দেন প্রাইমারি ফ্রি রেডিকেল গ্রেটার দেন মিথাইল ফ্রি রেডিকেল, 321 মিথাইল ফ্রি রেডিকেল। তাহলে এটা মনে রাখবে, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম আর ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম সেম। এখন সেম কোনটা? 321 মিথাইল প্লাস, আর এখানে হচ্ছে 321 মিথাইল ফ্রি রেডিকেল। আর এটার উল্টাটা হচ্ছে কার্বনায়নের। কার্বনায়ন কি? মিথাইল কার্বনায়ন গ্রেটার দেন 123, মানে মিথাইল কার্বনায়ন গ্রেটার দেন প্রাইমারি কার্বনায়ন গ্রেটার দেন সেকেন্ডারি কার্বনায়ন গ্রেটার দেন টারশিয়ারি কার্বনায়ন, মানে 123 কার্বনায়নের ক্ষেত্রে, যেটা আমি আগে বলেছি। 4 নাম্বার শেষ। এবার 5 নাম্বার দেখো, ইম্পর্টেন্ট একটি বিষয়, আলোক সমানতা প্রদর্শন করবে নিচের কোনটি? তোমরা জানো যে সকল জৈব যৌগে কাইরাল কার্বন থাকে তারাই আলোক সমানতা প্রদর্শন করতে পারে। তো আমরা এখন এই যে 3টা যৌগ দেওয়া আছে দেখব কোনটার মধ্যে কাইরাল কার্বন আছে। যেটার মধ্যে কাইরাল কার্বন আছে সেটাই আলোক সমানতা প্রদর্শন করতে পারবে, ইজি ব্যাপার। এখন আসে প্রথমটা যেটা দেওয়া আছে, আমরা লিখছি 3টা কার্বন, এইভাবে দেখো CH2OH, এটা লিখছি আমরা, এটা ল্যাকটিক অ্যাসিড CH3, এরপর এই জায়গায় হচ্ছে COOH। দেখো এই যে কার্বনটা, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। কেন? লক্ষ্য করে এই কার্বনটাকে আমি আগে লিখেছি এই জায়গাটায়, এটার মধ্যে একটা H আছে, একটা OH আছে, একটা H দিয়েছি এই জায়গায় আর একটা OH দিয়েছি এই জায়গায়। এরপর দেখো এটার সাথে CH3 আছে, এই যে একটা CH3 দিয়ে দিলাম, আর একটা আছে COOH, এই যেটা দিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে এটা ল্যাকটিক অ্যাসিড। মনে করো তুমি নাম জানো না, কোনো সমস্যা নেই, আমার তো নামের দরকার নেই। ল্যাকটিক অ্যাসিড এটার নাম না জানা থাকলেও আমি কাইরাল কার্বন খুঁজে পেয়েছি, তাইলে এটা আলোক সমানতা প্রদর্শন করবে। এরপরে দেখি এটা আলোক সমানতা প্রদর্শন করবে নিচের কোনটি? 1 নাম্বার এইটা করবে। এরপরে আসে এইটাকে দেখি একটু, এটাও একই রকম। দেখো C, এই জায়গায় NH2, দেখো এই জায়গায় H দিলাম, এরপর এই জায়গায় CH3 দিলাম, এই জায়গায় হচ্ছে COOH। এটার নাম হচ্ছে অ্যালানিন, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যালানিন। এটা কাইরাল কার্বন, স্পষ্ট দেখতে পাচ্ছি এই কার্বন, এটা একটা মূলক, এটা আরেকটা মূলক, এটা ভিন্ন মূলক, এটা ভিন্ন মূলক, এটার নাম অ্যালানিন। এই অ্যালানিন এর মধ্যে কাইরাল কার্বন রয়েছে, এই যে কাইরাল কার্বন রয়েছে, তাই এটা আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আলোক সমানতা প্রদর্শন করছে, যেহেতু দুইটার মধ্যেই কাইরাল কার্বন রয়েছে তাই আলোক সমানতা প্রদর্শন করবে। এটার নাম ল্যাকটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যালানিন। এটা হচ্ছে অ্যালানিন।
আর এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড, ডিল্যাকটিক অ্যাসিড, অ্যালল্যাকটিক অ্যাসিড, আচ্ছা তোমরা জানো ডেক্সট্রো ল্যাবো, সে নিয়ে তো অনেক কথা, আপাতত আমরা শুধু লিখলাম ল্যাকটিক অ্যাসিড। এটা ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কাইরাল কার্বন রয়েছে, তাই এটা আলোক সমানতা প্রদর্শন করবে। অ্যালানিনের মধ্যে কাইরাল কার্বন রয়েছে, তাই এটা আলোক সমানতা প্রদর্শন করবে। এই দুইটা করবে। এবার 3 নাম্বারটা একটু দেখব। 3 নাম্বারটা একটু দেখবো এটা আলোক সমানতা প্রদর্শন করবে কিনা। 3 নাম্বার দেখব, দেখি তো 3 নাম্বার কি। এইটা এটা কার্বন, লক্ষ্য করো উপরে একটি COOH দিচ্ছি, এরপর এই কার্বনটিতে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, আর এটা NH2। জানো এই যৌগটার নাম গ্লাইসিন। গ্লাইসিন, লক্ষ্য করো এটা কাইরাল কার্বন না। কেন? এই কার্বনটিতে এটা হাইড্রোজেন, এই কার্বনটিতে এটা হাইড্রোজেন, দুইটা একরকম হয়ে গেছে। কোনোটা একরকম হতে পারবে না, যেহেতু দুইটা একরকম হয়ে গেছে আর বাকিগুলো কাউন্ট করারই দরকার নেই, তাহলে এটা কাইরাল কার্বন না। এটা কাইরাল কার্বন না, যেহেতু কাইরাল কার্বন নেই, তাই এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করতে পারবে না। তাহলে আলোক সমানতা প্রদর্শন করবে নিচের কোনটি? এই যে এইটা ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে এই অ্যালানিন। 1 ও 2 হচ্ছে এটার অ্যান্সার, 1 ও 2। তাহলে আমাদের 5 নাম্বার শেষ, 5 নাম্বার শেষ। এরপর 6 নাম্বার দেখো, 6 নাম্বারও গুরুত্বপূর্ণ। 6 নাম্বার দেখো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কোনটি? লক্ষ্য করো 4টা দেওয়া আছে, করবে না কোনটি বের করতে বলেছে। তো আমাদের সবগুলো দেখতে হবে, দেখলেই তারপরে বুঝতে পারবো। যেমন বিউটিন 2, আমরা এখন বিউটিন 2 লিখবো। জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কোনটি? দেখি বিউটিন 2, লক্ষ্য করো এইটা বিউটিন 2, CH3, এই যে এটা প্রদর্শন করবে। দেখো ডাবল বন্ড, আমি এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন দেব, এদিকে CH3, এদিকে CH3 দেব। বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে। যেমন দ্বিবন্ধনের উপরে অথবা নিচে একই রকম থাকলে সিজ হয়, এই যে সিজ, এটার নাম সিজ বিউটিন 2, এটা সিজ বিউটিন 2, অর্থাৎ বিউটিন 2 সিজ থাকলে তো ট্রান্স হবেই। বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বিউটিন 2। আমরা এরপরে খ দেখব 2 ব্রোমো বিউটিন 2, 2 ব্রোমো বিউটিন 2, জানো জাস্ট এই যে এই জায়গাটার মধ্যে একটা ব্রোমিন দেব, এই জায়গাটার মধ্যে একটা ব্রোমিন দেব। কিভাবে? 1 2 3 4, তাহলে 2 নাম্বারের মধ্যে ব্রোমিন, 2 ব্রোমো বিউটিন 2। কিন্তু এটা দ্বিবন্ধনের যে কোনো এক পাশে উপরে অথবা নিচে দেখো তো একরকম আছে কিনা। আছে, এই যে দুটা CH3 একই, নিচে এই তলের নিচের দিকে দুটা CH3 একই রকম হলেই সিজ হবে, এটার মধ্যে সিজ গঠন আছে। এরপর এটা চেঞ্জ করে দিলে এটা ট্রান্স হয়ে যাবে, যেহেতু সিজ হয়েছে ট্রান্স হবে। তাহলে 2 ব্রোমো বিউটিন 2, এইটাই 2 ব্রোমো বিউটিন 2, এই যৌগটা 2 ব্রোমো, 1 2 3 4, 2 নাম্বারের মধ্যে ব্রোমো আছে 2 ব্রোমো, এরপর 4টা কার্বন যেহেতু, বিউটিন অ্যালকিন যেহেতু, আর 2 কেন? 1 2 নাম্বারের ডাবল বন্ড, এই জন্য 2 ব্রোমো বিউটিন 2, এটাও আলোক সমানতা প্রদর্শন করবে। এরপরে আসো গতে কি লিখেছে? 2 3 ডাই ব্রোমো বিউটিন 2, মানে এখন আমি করব কি, এই হাইড্রোজেনটাকে অপসারণ করে এইখানে আরেকটা ব্রোমিন দেব। ব্রোমিন দিলে কি হবে জানো? 1 2 3 4, 2 আর 3-এর মধ্যে ব্রোমিন আছে, 2 আর 3-এর মধ্যে ব্রোমিন থাকার কারণে 2 3 ডাইব্রোমো। দেখো এই যে 2 3, আমি বলছি 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 আর 3-এর মধ্যে 2টা ব্রোমিন আছে, 2 3 ডাইব্রোমো। এরপরে বিউটিন কেন? 4টা কার্বন, আর অ্যালকিন যেহেতু বিউটিন 2 কেন? এই 2 নাম্বারের ডাবল বন্ড আছে, 2 আর 3-এর মধ্যে ডাবল বন্ডটা আছে, কিন্তু 2 আর 3-এর মধ্যে বলতে হবে ছোটটা, এই জন্যই যে ছোটটা নিচ্ছি বিউটিন 2। তোমরা নামকরণ যেহেতু পড়েছো তোমরা জানো এটা। তাহলে 2 3 ডাইব্রোমো বিউটিন, এই যে 2, তাহলে 2 3 ডাইব্রোমো বিউটিন 2 এর মধ্যে এই যে দেখো সিজ গঠন, এই যে দ্বিবন্ধনের উপরে একই রকম গ্রুপ কিংবা নিচে একই রকম গ্রুপ, ব্যাস এটার সিজ গঠন হচ্ছে। তাহলে ট্রান্স গঠন তো অবশ্যই হবে, জাস্ট চেঞ্জ করে দিলেই ট্রান্স গঠন হয়ে যাবে, এটা উপরে আর এটা নিচে দিয়ে দিলে ট্রান্স গঠন হয়ে যাবে। তাহলে 2 3 ডাইব্রোমো বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে, এটাও আমরা নিতে পারছি না। এবার বিউটিন 1, লাস্ট বাকি আছে বিউটিন 1, এটাই অ্যান্সার হবে। কিন্তু তারপরেও আমরা দেখবো, আগে দেখে তারপরে বলবো। এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো একটাও মানে সব কয়টাই প্রদর্শন করছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে। আর বাকি আছে বিউটিন 2, দেখো বিউটিন 1, লক্ষ্য করো CH3
CH2 CH ডাবল বন্ড CH, এইটা হচ্ছে বিউটিন 1, কারণ 1 2 3 4 1 নং কার্বনের ডাবল বন্ড রয়েছে, এই জন্য এটার নাম বিউটিন 1। এখন যদি আমি তাকে সেইভাবে সাজাই, দেখো তো এই জায়গায় হবে CH2, দেখো এটা বিউটিন 1। তাহলে এই কার্বনটাতে দুইটা হাইড্রোজেন আছে, এইদিকে H দেব আর এইদিকে H দেব। এরপরে তো এটা তো আছেই, এটাতে এইখানে একটা H দেব, এই যে এই Hটা, আর এই জায়গার মধ্যে দেব CH2 CH3, মানে এই সবটা একটা। তাহলে দেখো মনে হচ্ছে যেন একদিকে দুইটা একই রকম গ্রুপ আছে, একদিকে দুইটা একই রকম গ্রুপ আছে, এটা সিস, কিন্তু না। জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণুতে কখনো একই রকমের দুটি পরমাণু বা গ্রুপ থাকতে পারবে না। দেখো এই যে দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণুতে এই কার্বনটিতে এটা হাইড্রোজেন দুইটা একরকম হয়ে গেছে, এই দুইটা যদি একরকম হয়ে যায় জ্যামিতিক সমানতা হবে না, এটা জ্যামিতিক সমানতার রুলসের মধ্যে পড়ে না। তাহলে দেখো এইটাতে এটা একরকম, এটা আরেক রকম, এটা ঠিক আছে, কিন্তু এই কার্বনটা ঠিক নেই, এটার মধ্যে এটা একটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, সেম থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে না। দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন পরমাণুতে যদি যে কোনো একটি পরমাণুতে উভয় পরমাণু বা মূলক যদি সেম হয়ে যায়, একই রকম হয়ে যায়, তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে না। তাহলে বিউটিন 1 জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারছে না। তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কোনটি? ক করবে, খ করছে, গ করছে না শুধু বিউটিন 1, অর্থাৎ ঘ এটার অ্যান্সার। তাহলে আমাদের 6 নাম্বার শেষ, ঘ বিউটিন 1। এই আলহামদুলিল্লাহ, তোমরা দীর্ঘক্ষণ সময় ধরে আমার সাথে ছিলে, অনেক চেষ্টা করেছো, তোমরা আমার সাথে অবজেক্টিভগুলো বুঝতে চেষ্টা করেছো, ধন্যবাদ তোমাদের সকলকে। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।